গ্রামের এক অভিশপ্ত দিন। প্রকৃতির যেমন গ্রীষ্ম আর বর্ষার মৌসুম থাকে, তেমনি আজ ছিল কালো জাদুর এক অভিশপ্ত মৌসুম। এই দিনে গ্রামের এক গোপন কালো জাদু চর্চাকারী গোষ্ঠী একটা অশুভ আর নোংরা রিচুয়াল পালন করে। এই সময় কেউ বাইরে থাকলে তার ভয়ানকভাবে মৃত্যু ঘটে। এমনই এক অমঙ্গলময় দিনে নুয়ান নামের এক নারী এক অশুভ কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর থেকেই গ্রামে ঘটতে থাকে একের পর এক রহস্যজনক মৃত্যু। অশুভ দিনে জন্ম নেওয়ার কারণে মেয়েটা কোনো নাম ছাড়াই গ্রামে বড় হতে থাকে। গ্রামের লোকেরা তাকে শয়তানের মেয়ে বলতো। একদিন মেয়েটা গ্রামের একটা বাজারে বসেছিল। তখন এক বৌদ্ধ ভিক্ষু মেয়েটার কাছে আসে আর তার নাম জিজ্ঞেস করে। মেয়েটা জানায় তার কোনো নাম নেই। লোকটা তখন বলে, আজকে থেকে তোমার নাম পানর। এরপরেই লোকটা পানরের হাতে একটা তাবিজ পরিয়ে দিতে গেলে হঠাৎ মুখ থেকে রক্ত উঠে সে মারা যায়। এরপর থেকেই গ্রামের মানুষ পানরকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। ওই ঘটনার পর অনেকগুলো বছর পার হয়ে গেছে। পানর এখন 12 গ্রেডে পড়াশোনা করে। তার চেহারায় অনেক ব্রণ আর দাগে ভরা, তাই স্কুলের কেউ তার সাথে মেশে না। আর ইনি পানরদের স্কুলের হেডমাস্টার। আজকে স্কুলে ছেলেদের ভলিবল খেলায় তার ক্লাসের বাকি মেয়েরা যখন সবাইকে উৎসাহ দিচ্ছিল, পানর জানালা দিয়ে তাদের দেখছিল। এই সময় তাদের মধ্যে থেকে হঠাৎ একটা মেয়ে নিজের শরীরে অসংখ্য মাকড়সা দেখে নখ দিয়ে আঁচড়ে শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। সবাই ধারণা করে পানরই তার উপর কালো জাদু করেছে। পানর এলাকার এক মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে, কিন্তু সবাই তাকে অভিশপ্ত মনে করায় কেউ সরাসরি পানরের কাছ থেকে মিষ্টি কিনতে চায় না। গ্রামের এই একমাত্র বৃদ্ধ দম্পতি যা পানরকে একটু স্নেহ করে, আর তাই এই বৃদ্ধা মহিলা গোপনে পানরের মিষ্টিগুলো তার কাছ থেকে কিনে নিয়ে নিজের দোকানে বিক্রি করে দেয়। আর এই টাকাতে সে নিজের পড়াশোনার খরচ চালিয়ে নেয়। পানরের মা নুয়ান তার পড়াশোনার ব্যাপারে কোনোই সাহায্য করতো না, কারণ হয়তো নুয়ান একটা কথা জানতো, পানর কোনো স্বাভাবিক মেয়ে নয়। কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তার সাথে যা ঘটতে চলেছে তা কেউই আটকাতে পারবে না। তাই পানর কোনোদিনই তার স্বপ্ন পূরণ করতে পারবে না। একমাত্র এলাকায় নতুন আসা পুলিশ অফিসারের মেয়ের সঙ্গে পানরের ভালো সম্পর্ক আছে। আজ তারা আঙ্কেল ত্রির স্টুডিওতে এসেছিল কিছু ছবি তোলার জন্য। স্টুডিও থেকে বের হওয়ার সময় তারা দেখে পিয়াক কয়েকজন ছেলের সাথে পাওনা টাকা আদায়ের জন্য মারামারি করছে। এক পর্যায়ে তারা পুলিশ ডাকলে ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পিয়াক পানরের সাথে খারাপ ব্যবহার করে, কারণ পিয়াক বিশ্বাস করে ছোটবেলায় পানর নাকি তার মাকে কালো জাদু করে মেরে ফেলেছিল। পিয়াককে পানর ছোটবেলা থেকেই চিনত। একদিন পানর পিয়াকের জন্য মিষ্টি নিয়ে তাদের বাড়িতে গেলে পিয়াকের মা পানরের সাথে খুবই খারাপ আচরণ করতে শুরু করে। আর সেই মুহূর্তে পানরের ভেতরে থাকা অশুভ শক্তি পিয়াকের মায়ের উপর প্রভাব ফেলতে শুরু করে, আর এতে পিয়াকের মা সেখানেই মারা যায়। এরপর থেকেই পিয়াক পানরকে ঘৃণা করতে শুরু করে। পানরের মা সেদিন রাতে বাসায় একাই ছিল। দেখা যায় তাদের চিলেকোঠার ঘরে নুয়ান একটা ছোট বাচ্চার মৃতদেহে রূপোর বরক লাগাচ্ছে আর কিছু মন্ত্র পড়ছে। ঠিক এই সময় পানর বাসায় আসে। বাইরে থেকে ক্যাসেট প্লেয়ারে গানের শব্দ পেলে পানর চিলেকোঠার ঘরটার দিকে যায়। ঘরে ঢুকতেই সে দেখে নুয়ান তার নিজের গলায় ছুরি ঠেকিয়ে বলছে, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসতে চলেছি আমার সন্তান। কিন্তু ঠিক তখনই পানর নুয়ানকে বাধা দেয়, আর তাতে নুয়ান আর তখন আত্মহত্যা করতে পারে না। কিন্তু এখানে নুয়ান সেই মৃত বাচ্চাটার লাশকে নিজের সন্তান বলছে। কিন্তু গল্পের শুরুতে আমরা দেখেছি নুয়ানের সেদিন কেবল একটা সন্তানই হয়েছিল, আর সেটা পানর। তাহলে এই বাচ্চাটা আসলে কি? সমস্ত রহস্যের অদৃশ্য প্রবাহ যেন ধীরে ধীরে এসে জমাট বাঁধছে এই একটা বাচ্চার দেহকে ঘিরে। একসময় এক এক করে সব রহস্যের পর্দা সরতে শুরু করবে যখন প্রকাশ পাবে এই বাচ্চার জন্মের অন্ধকার ইতিহাস। ওই দিন রাতেই পানর একটা দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় জঙ্গলের ভেতর একটা পুরনো পরিত্যক্ত মন্দিরে বেশ কিছু লোক জড়ো হয়েছে, আর তারা সেখানে কোনো অশুভ রিচুয়াল পালন করছে। বুকে বিশেষ ট্যাটু আঁকা একটা লোক একটা কুমারী মেয়ের পিঠ চিরে তাতে কিছু মন্ত্র লিখে দিচ্ছে। কিছুক্ষণ পর সে মেয়েটা মুখ ফিরে পানরের দিকে তাকায়, আর তখনই দেখা যায় ওটা পানরের মা নুয়ান। ঠিক সেই মুহূর্তে পানর পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, আর সেখানে একটা শিশুর স্পষ্ট অবয়ব দেখা যায়।
এরপরেই পানরের ঘুম ভেঙে যায়। সেদিন সকালে পানর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যায়। তাদের গ্রামটা একটা দ্বীপের মধ্যে হওয়ায় বাজারে যেতে তাদের নৌকা ব্যবহার করতে হয়। যথারীতি বাজারে যাওয়ার এক সময় পানর বাজারের কাছাকাছি একটা ঘাটে কিছু লোকের সমাগম দেখে সেখানে থামে। একটু কাছে গেলে সে দেখতে পায় টস নামের এক ব্যক্তির বীভৎস মৃত্যু হয়েছে, আর তার পরিবারের লোকেরা কান্নাকাটি করছে। লোকটার বুকের উপরে একটা বিশেষ ট্যাটু আঁকা দেখা যায়। স্থানীয় একজন বলে সে গতকাল রাতে টসের সাথে মদ পান করেছে। তখন টস বলেছিল সে নুয়ানদের বাড়ির পাশে মাছ ধরতে যাবে। নুয়ানের বাড়ির কথা শুনে একজন পুলিশ অফিসারের মনে একটু সন্দেহ জাগে। আশেপাশে একটু খুঁজতেই সে কয়েকটা মাছ খুঁজে পায়, যেগুলো দেখে মনে হচ্ছিল এই মাছগুলোর মাধ্যমেই টসকে কালো জাদু করা হয়েছে। কালো জাদুর কথা উঠতেই টসের স্ত্রীর চোখ পড়ে পানরের দিকে, আর সে সঙ্গে সঙ্গে মাতম করতে শুরু করে যেন পানরই এই কাজটা করেছে। কিন্তু তখনই পানর সেখান থেকে চলে যায়। পানরের বন্ধু তেও সেখানে ছিল। তখন সেও পানরের পেছনে পেছনে চলে যায়। পথে একটা পুকুর পাড়ে বসে তেও বলে তারা সবাই পাগল হয়ে গেছে, হঠাৎ করে তোমার উপর দোষ কিভাবে দিতে পারে। তখন পানর বলে কিন্তু আসলে লোকটাকে দেখে মনে হচ্ছিল তাকে অভিশাপই দেওয়া হয়েছে। আমি গত রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি। একটা পরিত্যক্ত মন্দিরে অশুভ রীতি পালন করা হচ্ছিল, আর সেখানে একটা লোকের বুকে ঠিক টসের মতোই একটা ট্যাটু করা ছিল। তখন তেও বলে তুমি কি লোকটার মুখটা দেখতে পেরেছিলে? পানর জানায় সে মুখটা ঠিকমতো দেখতে পায়নি, কিন্তু ট্যাটুটা তার মনে আছে। তখন পানর একটা কাগজে সেই ট্যাটুটা এঁকে দেয়। তেও বলে সেই পরিত্যক্ত মন্দিরে যাবে, আর যদি এমন কিছু খুঁজে পায় তাহলে সে তার বাবাকে জানাবে। এমন সময় পানরের পেটে ভয়ানক ব্যথা অনুভূত হয়। তেও বুঝতে পারে পানরের কৈশোরে পদার্পণের আজ প্রথম দিন, আর তার অবস্থা ভালো না। তাই পানরকে বাসায় পৌঁছে দিয়ে তেও কিছু পেইন কিলার আনতে যায়। ফেরার সময় তেওয়ের সঙ্গে এক লোকের ধাক্কা লাগে, আর তেওয়ের হাতে থাকা সবকিছু মাটিতে পড়ে যায়। লোকটা তেওকে সেই ট্যাটু আঁকা কাগজটা আর ঔষধগুলো তুলে দিতে গেলে সে দেখে লোকটার বুকেও হুবহু একই রকম ট্যাটু করা আছে। কিন্তু তেও লোকটাকে কিছু বুঝতে না দিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়। লোকটার থেকে পালিয়ে বাড়ির কাছাকাছি একটা গলির ভেতরে ঢুকতেই তেওয়ের মনে হয় আশেপাশে অনেক তক্ষক সাপ ডাকাডাকি করছে। একসময় তেও কিছু একটা বমি করে দেয়। দেখা যায় এটা তক্ষক সাপের একটা অপরিণত ভাঙা ডিম, আর এরপরে মাটিতে গড়াগড়ি খেতে থাকে তেও। আওয়াজ পেয়ে পানর বাইরে বের হয়ে আসে। পানর তেওয়ের উপর করা কালো জাদু নিজের ভেতর টেনে নিতে শুরু করে, কিন্তু জাদু অনেক শক্তিশালী হওয়ায় পানর কিছুই করতে পারছিল না। আর তক্ষক সাপগুলো তেওয়ের পেট চিরে আর চোখ ফুটো করে বের হয়ে আসে, আর সেখানেই তেও মারা যায়। এই সময় তেওয়ের বাবা পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ অনেক চিৎকারের আওয়াজ পেয়ে সেখানে এসে দেখে তার মেয়ে মৃত অবস্থায় পড়ে আছে, আর পানর তেওকে ধরে আছে। তেওয়ের বাবা ধারণা করে পানরই তার মেয়েকে খুন করেছে, কারণ সেদিন ঘাটের পাশে টসের স্ত্রীও বলছিল তার স্বামীকে পানরই হত্যা করেছে। তাই পানরকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু পোস্টমর্টেমে পানরের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া গেলে তেওয়ের বাবা পানরকে ছেড়ে দেয়, আর একজন পুলিশ কনস্টেবলকে পানরের উপর নজর রাখতে বলে। এদিকে পানর রাতে বাসায় এলে নুয়ান তাকে উপরের কামরায় আটকে রাখে, এই বলে যে তার কারণে গ্রামের মানুষ মারা যাচ্ছে, আর এখন থেকে সে আর বাইরে যাবে না। কিন্তু নুয়ান জানতো সে কেন পানরকে আটকে রাখছে, কারণ আজ সকালেই নুয়ানের কাছে একটা চিঠি এসেছিল, যেখানে লেখা ছিল আপনার মেয়ে কৈশোরে পা দিয়েছে, এখনই সময়। সেই রাতে পানরের জীবনে শুরু হয় এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। হঠাৎই তার ঘরে ভেসে আসে অজানা বহু কণ্ঠের একসাথে মন্ত্র উচ্চারণের শব্দ। মন্ত্রের প্রতিধ্বনি যত বাড়তে থাকে পানর অনুভব করে তার সারা শরীরে আগুনের মতো ঝলসে যাচ্ছে। একসময় ব্যথা অসহনীয় হয়ে উঠলে সে নিজের মুখের চামড়া নিজেই ছিঁড়ে ফেলতে শুরু করে। কিন্তু অদ্ভুতভাবে সকাল হলে তার শরীরে কোনো দাগই থাকে না, এমনকি সে অলৌকিকভাবে আগের চেয়ে দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। গ্রামের লোকজন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে মেয়ের গায়ে এতদিন এমন কোনো জায়গা বাকি ছিল না যেখানে ক্ষতের চিহ্ন নেই। সে রাতারাতি কিভাবে এমন সুন্দর ত্বক পেয়ে গেল
বানরের আচমকা বদলে যাওয়া দেখে স্কুলের সবাইও হতবাক। ছেলেমেয়েরা কৌতূহলে ক্লাস ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে শুধু তাকেই দেখতে। ওই দিন টিফিন টাইমে পং নামের একটা ছেলে বানরের সৌন্দর্য দেখে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু এই সময় তার গার্লফ্রেন্ড, যার নাম জীব, তাদের দেখে ফেলে। বানর পংকে বলে সে যদি তাকে পুরনো মন্দিরটায় যেতে সাহায্য করে তাহলে তারা বন্ধু হতে পারে। যথারীতি ওই রাতে পং বানরকে নিয়ে ওই পরিত্যক্ত মন্দিরটায় যায়। পং বলে অনেক বছর আগে এই মন্দিরের সব ভিক্ষু হঠাৎই মারা যায়, তারপর থেকেই পুরো জায়গাটা ফাঁকা পড়ে আছে। ভেতরে গেলে বানর দেখে সেখানে এখনো কিছু তাজা ফুল আর অসংখ্য অর্ধগলিত মোমবাতি পড়ে আছে। বানর বলে দেখে মনে হচ্ছে মানুষ এখনো এখানে আসে। তখনই একটা মূর্তির পেছন থেকে জীব আর তার সঙ্গী সাথীরা বের হয়ে আসে। তখন জীব পংকে বলে আমি এখন বিশ্বাস করি তুমি সত্যিই আমাকে ভালোবাসো। জানা যায় পংকে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য জীব তাকে বানরকে এখানে নিয়ে আসতে বলেছিল, আর পং জীবের কথা মতো বানরকে এখানে নিয়ে এসেছে। এই সময় জীবের সঙ্গী সাথীরা বানরকে ধর্ষণ করতে গেলে পিয়াক সেখানে চলে আসে আর সবাইকে মেরে বানরকে নিয়ে সেখান থেকে চলে যায়। জানা যায় পং আর জীবের পরিকল্পনা আগে থেকেই পিয়াক জেনে ফেলেছিল। এই ঘটনার বদলা নিতে জীব আর তার বন্ধুরা মিলে বানরের উপর কালো জাদু করার সিদ্ধান্ত নেয়। জীবের পার্সোনাল হেয়ার স্টাইলিস্ট, যার এই গ্রামেই একটা দোকান আছে, সে টাকার বিনিময়ে মানুষের উপর কালো জাদু করত। এর আগে গল্পের শুরুতে যে মেয়েটা মারা গিয়েছিল তার উপর বানর নয় বরং কালো জাদু করেছিল জীব নিজেই। কালো জাদুর ফলে অর্ধেক মানুষের দেহ আর মুন্ডুটা একটা পুতুলের মতো এমন একটা অশরীরই বানরের পিছু নেয়। এক পর্যায়ে বানরকে মাটিতে ফেলে দিয়ে মেরে ফেলতে গেলে গ্রামের সেই ফটো স্টুডিও দোকানদার ত্রি সেখানে আসে, আর সে অশরীরীর মাথাটা বাড়ি দিয়ে ভেঙে ফেলে। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয়। ওদের যে পুতুলের দেহে অশরীরীটা বাঁধা ছিল সেটা নষ্ট হয়ে গেলে সেই অশরীরী বানরের শরীরে ঢুকে পড়ে তার কান দিয়ে। তখন ত্রি বানরের বুকে জোরে জোরে লাথি মারতে থাকে। ফলে একসময় যে কালো জাদু করেছিল তার বুকের পাঁজরগুলো ভেঙে তার ভয়ানক মৃত্যু হয়। এই সময় নুয়ান বাইরে বের হয়ে আসলে ত্রি নুয়ানকে মারতে থাকে আর বলে আমি তোমাকে বানরের যত্ন নিতে বলেছিলাম। আসলে সেদিন সকালের চিঠিটা ত্রি নুয়ানকে পাঠিয়েছিল। বানর ত্রিকে বাধা দিয়ে বলে তুমি আমার মাকে মারছো কেন? তখন ত্রি বলে সে তোমার মা নয়, তোমাকে জন্ম দেওয়ার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপর ত্রি নুয়ানের সামনে কিছু টাকা ফেলে দেয়। বানর তখনও এসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। নুয়ান টাকাগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেলে ত্রি বানরকে জোর করে নিয়ে যেতে থাকে। এ সময় বানর ত্রির বুকে সেই কালো জাদুর চিহ্নটা দেখতে পায়। তখন বানর বুঝতে পারে ত্রি সেদিন তেওকে হত্যা করেছিল। কিন্তু নুয়ান বানরের উপরে এই অবিচার আর মেনে নিতে পারছিল না। হাজার হলেও সে বানরের মা। রাগ আর ভয় পিছনে ফেলে সে হঠাৎই ত্রির পিঠে ছুরি চালিয়ে দেয় আর তারপর বানরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটা ছোট নৌকায় উঠে তারা বানরের খালার বাড়ির দিকে রওনা দেয়। নদীর হাওয়া গায়ে লাগছিল ঠিকই, কিন্তু চারিদিকে শুধু ভয় আর আতঙ্ক। হঠাৎই আকাশ ভরা কাক তাদের দিকে ঝাঁকে ঝাঁকে নেমে আসে। বানর প্রাণপণে সেগুলোকে ঠেকাতে থাকে। কোনো মতে তারা নদীর ধারে পৌঁছাতে পারলেও মাঝপথে একটা কাক নুয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তেই তার গলা চিরে যায়। আর দুর্ভাগ্যবশত নুয়ানের জীবনের সেখানেই সমাপ্তি ঘটে। এদিকে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে গেছে। পিয়াক আর পুলিশ পাগলের মতো বানরকে খুঁজছে। গ্রামের হেয়ার স্টাইলিস্ট যে কালো জাদু করত আর তার কারণে যে যার মর্মান্তিক মৃত্যু হয়েছে, এই খবরটা গ্রামে আগুনের মতো ছড়িয়ে গেছে। বানরের বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে হঠাৎ তারা চিলেকোঠায় সেই অভিশপ্ত শিশুর লাশটা পেয়ে যায়। ভয়ে তারা লাশটা নিয়ে ছুটে যায় গ্রামের প্রধান ভিক্ষুর কাছে। অন্যদিকে নুয়ানের লাশ দাফন শেষ হওয়ার পর বানরের খালা সব সত্যিটা খুলে বলতে শুরু করে। নুয়ান কিভাবে এই অভিশাপের জালে আটকা পড়েছিল আর বানরের জন্মের পেছনে লুকানো ইতিহাসটা। ছোটবেলায় নুয়ানের স্বপ্ন ছিল গায়িকা হওয়ার, কিন্তু পরিবার বাধা দেওয়ায় সে একদিন সব ছেড়ে পালিয়ে যায়। যখন সে ব্যাংককে যাওয়ার পরিকল্পনা করছিল ঠিক তখনই তার জীবনে আসে একদল অশুভ লোক।
যারা তাকে প্রচুর টাকার প্রস্তাব দেয়, কিন্তু একটা শর্তে, তাকে একটা সন্তান ধারণ করতে হবে। আসলে এই লোকগুলো ছিল একটা কালো জাদুর অনুসারী। এদিকে ভিক্ষুর সামনে যখন শিশুর লাশটা রাখা হয়, পবিত্র জল পড়তেই সেটা হালকা নড়ে ওঠে। পুলিশ অফিসার টম হতবাক। ব্যাখ্যা চাইলে ভিক্ষু জানায়, গ্রামের মাঝে লুকিয়ে আছে একদল জাদু শক্তির অনুসারী, যাদের আলাদা করে চেনা যায় না। আর পরবর্তী প্রজন্মে ক্ষমতা ধরে রাখার জন্য তাদের একটা বিশেষ উপায় আছে। তারা এই ক্ষমতা কোনো এক মহিলার গর্ভে সংরক্ষণ করে, একটা শিশুর মাধ্যমে। আর সেই মহিলার গর্ভে জন্ম নেওয়া শিশুটা হবে তাদের জাদুর উত্তরাধিকারী। সেদিন আসলে এই বাচ্চাটাকেও নোয়ান জন্ম দিয়েছিল, কিন্তু বাচ্চাটা গর্ভে থাকতেই মারা যায়। তাই শর্ত অনুযায়ী যতদিন না নোয়ান আরেকটা সন্তান জন্ম দিচ্ছে আর তাকে কৈশোরে পদার্পণ পর্যন্ত লালন পালন করছে, ততদিন নোয়ানকে তারা আটকে রাখে। পরে পানরের জন্ম হলে সেই অশুভ শক্তি পানরের ভেতরে চলে আসে, কিন্তু নোয়ান সবকিছু জেনেও পানরকে কিছুই বলতে পারত না, যেটা তাকে ভিতরে ভিতরে তিলে তিলে মেরে ফেলছিল। পানরের আরও একটা শক্তি ছিল, সে অন্য কারো শরীর থেকে কালো জাদু নিজের ভেতরে শুষে নিতে পারত। মাঝে মাঝে এই শক্তি দিয়ে সে প্রধান ভিক্ষুকে সাহায্য করত। যেদিন পিয়াকের মা মারা যায়, সেদিন পানর তার মাকে বাঁচানোর চেষ্টাই করছিল, বরং তারা পানরকে সরিয়ে দেওয়াতেই পিয়াকের মা মারা যায়। অন্যদিকে ত্রি পানরকে ধরে আনার জন্য বের হতে গেলে দেখা যায় সে এক রহস্যময় লোককে বলছে পানর এখন তৃতীয় চোখকে জাগ্রত করেছে। এর আগে সে জানতো না কিভাবে তার ভেতরে থাকা শক্তিকে ব্যবহার করতে হয়। আমি তাকে অবমূল্যায়ন করেছি, আমরা তাকে যা অর্পণ করেছি আমি তা তাকে রাখতে দেব না। তখন দেখা যায় ওই লোকটা তাকে স্থির থাকতে বলে। পানরের জাদু এখন অস্থির, সে খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবে। তখন দেখা যায় একটা অন্ধকার ঘরে বানর নিজের উপর করা অন্যায়গুলোর বদলা নিতে কালো জাদু করছে। এদিকে পং এসেছিল জীবের বাসায়। দেখা যায় জীব বিছানার নিচে একটা বয়ামে কুকুরের রক্ত রেখে দিয়েছে, যাতে বানরের অভিশাপ তার উপর কাজ না করে। একটু পরে পং চলে গেলে জীব রুমে এসে দেখে বানর একাকী রুমে চুপচাপ বসে আছে। বানরকে দেখে পালাতে গেলে জীব দরজা খুলতেই দেখে দরজার উপাশে দাঁড়িয়ে আছে ভয়ানকভাবে ছিন্ন ভিন্ন করা সেই হেয়ার স্টাইলিস্টের লাশ। সেটা জীবের চুল ধরে টেনে তার মাথার চামড়া সহ চুল উপড়ে নেয়। অন্যদিকে দেখা যায় পং জীবের বাসা থেকে চলে এসে ত্রির কাছে এসেছে। সে একটা দুশ্চরিত্র ছেলে। জীবের পর এবার সে গ্রামের প্রধানের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলার জন্য ত্রিকে দিয়ে কালো জাদু করাতে এসেছে। কিন্তু এই সময় দেখা যায় পানর বাইরে থেকে ত্রির স্যান্ডেলে লেগে থাকা মাটি দিয়ে তার উপর সেই জাদুটা করে যেটা দেবের উপর ত্রি নিজে করেছিল। কিন্তু ঘরে হঠাৎ তক্ষক সাপের উপস্থিতি টের পেলে ত্রি বুঝে যায় এটা কোনো স্বাভাবিক সাপ নয়, কেউ শক্তিশালী কালো জাদু করে এটাকে ডেকে পাঠিয়েছে। আর এই মুহূর্তে সে পানর ছাড়া আর কেউ হতে পারে না। একটু খুঁজতেই সে পানরের লুকিয়ে থাকা জাদুর উৎসটা খুঁজে পায়, আর তখন সে সেই জাদুটা নষ্ট করে দেয়। জাদুতে পারদর্শী হওয়ায় ত্রি খুব সহজেই পানরকে আটকেও ফেলে। কিন্তু একসময় পানর সুযোগ বুঝে ত্রির উপর কুকুরের রক্ত ঢেলে দিলে ত্রির জাদুও কাজ করা বন্ধ করে দেয়। আর তখন পানর তাকে সেখানেই মেরে ফেলে। ত্রি মারা যাওয়ায় তার করা অসম্পূর্ণ জাদু গ্রামের প্রধানের মেয়ের উপর প্রভাব না ফেলে জীবের উপরই প্রভাব ফেলে। তখন দেখা যায় যে বিভৎস অবস্থায় পংয়ের কাছে এসে বলছে, আমি তোমাকে ভালোবাসি পং। এদিকে খবর ছড়িয়ে পড়ে জীব, পং আর তার 4 জন বন্ধু সবাই হঠাৎ করে উধাও। বাড়ির লোকজন পাগলের মতন খুঁজেও কাউকে কোথাও না পেয়ে বাধ্য হয়ে পুলিশ স্টেশনে এসে হট্টগোল শুরু করেছে। অন্যদিকে পানর ইতিমধ্যে পং আর জীবকে তার কাটা দিয়ে বেঁধে ফেলেছে। পংয়ের নখ একে একে উপড়ে নেয় বানর, আর এই নরকীয় অবস্থারই ছবি তুলে রাখে। এদিকে স্কুলের দপ্তরি প্রিন্সিপালকে নিয়ে অডিটোরিয়ামে লাইটের সমস্যা দেখাতে আসে, কিন্তু ভেতরে ঢোকার আগেই এক ধরনের ভয়ানক পচা গন্ধ নাকে লাগে। দপ্তরি তো অবাক, সে তো আজই ঠিকঠাক ময়লা ফেলে এসেছে, তাহলে গন্ধ কোথা থেকে আসছে? তারা তালা খুলে ভেতরে ঢুকতেই গা শিউরে ওঠে।
অডিটোরিয়ামের চেয়ারগুলোতে পাশাপাশি বসানো পংয়ের 4 বন্ধুর ক্ষতবিক্ষত নিথর দেহ। স্কুল থেকে ফোন পেতেই পুলিশ ছুটে যায় পিয়াকের বাড়ির দিকে। পুলিশের ধারণা এসবের পেছনে পানুরই রয়েছে, কিন্তু পিয়াক জানায় পানুরের সাথে তো তার দীর্ঘদিন দেখা হয়নি। কিন্তু কনস্টেবল সন্দেহ করে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে গেলে হঠাৎই বাথরুমেই পাওয়া যায় ত্রির ভয়াবহ ছিন্নভিন্ন দেহটা। কিছুক্ষণ পরে ত্রির বাড়িতে গেলে তারা সেখানে 6 জন নিখোঁজ ছেলের বাকি 2 জন মানে পং আর জীবের লাশ পায়। পুরো ব্যাপারটা তখনই ভয়ানক দিকে মোড় নিতে থাকে। ঘরের এক কোণে পাওয়া যায় কিছু অদ্ভুত ছবি। গ্রামের কিছু পরিচিত লোকেরা একটা অচেনা ছোট ছেলেকে ঘিরে যেন কোনো অদ্ভুত রীতিতে তাকে সম্মান জানাচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত পরিত্যক্ত মন্দিরটা। অফিসার টমের মাথায় তখন একটা কথাই ঘুরছে। প্রধান ভিক্ষু আগেই সতর্ক করেছিল গ্রামে কিছু লোক আছে যারা গোপনে কালো জাদুর একটা ধর্ম চর্চা করছে। বাচ্চাদের ব্যবহার করে নাকি তারা শক্তি ধরে রাখে। আর পানুরের বাড়িতে পাওয়া সেই শিশুর লাশ মিলিয়ে পুরো বিষয়টা টমকে অনুভব করাচ্ছে খুব শীঘ্রই আরো বড় কিছু হতে চলেছে। গ্রামে ঘটে যাওয়া এই মৃত্যুগুলো সাধারণ মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছিল, যার কারণে পরদিন সকলে মিলে একটা শুদ্ধিকরণ অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল। পুলিশও ছিল কড়া পাহারায়, কারণ পানুরের জন্য আজই কিছু একটা করার মোক্ষম সুযোগ। রিচুয়াল শেষ হলে সবাই নিশ্চিন্তে খেতে বসে পড়ে, কিন্তু এর পরেই বাধে বিপত্তি। হঠাৎ একজন মুখ থেকে খাবার বের করে দেয় আর দেখে সেখানে মানুষের ট্যাটু করা চামড়া। মূলত পানুর ত্রির শরীরের চামড়া ব্যবহার করে এই খাবারগুলো দিয়ে গ্রামবাসীর উপর কালো জাদু করেছে। এক এক করে গ্রামের সব লোক যাদের গায়ে ট্যাটু করা আছে তারা উন্মাদের মতো ছটফট করতে থাকে আর একে অন্যকে মারতে শুরু করে। পুলিশ হইচই শুনে চলে এলে পরিস্থিতির ভয়াবহতা দেখে তারা কিছু মানুষকে গুলি করতে বাধ্য হয়। এই সময় দেখা যায় পানুর সেখানে উপস্থিত হয়। যাদের সে এতদিন সবচেয়ে বেশি সম্মান করেছে তাদেরই এই কাল্ট গ্রুপের সদস্য হতে দেখে নিজের জামায় পাক দিতে থাকে, যাতে তাদের মৃত্যু আরো কঠিন হয়। কিন্তু তখন স্কুলের প্রিন্সিপাল তার আসল পরিচয় প্রকাশ করে। সে একে একে আক্রান্ত লোকেদের মাথায় হাত ঠেকাতেই জাদু কেটে যেতে থাকে। স্কুলের প্রিন্সিপালই হলো এই কাল্ট গ্রুপের প্রধান, যে এতদিন সবকিছুর আড়ালে নীরব থেকে এই সবকিছু পরিকল্পনা করছিল। পিয়াককে কাছে পেলে সে পিয়াকের উপর একটা জাদু করে দেয়। তখন পিয়াক প্রিন্সিপালের হাতে আটকা পড়লে পানুর হাল ছেড়ে দেয়, কারণ পিয়াকের মায়ের পর সে পিয়াকেরও মৃত্যুর কারণ হতে চায় না। এরপর তারা পানুরকে বেঁধে সেই পরিত্যক্ত মন্দিরে নিয়ে যায়, যেখানে রিচুয়াল অনুযায়ী তাকে গোলাপের পাপড়ি দিয়ে গোসল করানো হয়। অন্যদিকে জাদুর কারণে পিয়াকের অবস্থা খুবই করুণ। পানুরের খালা মাসারি সেখানে পিয়াকের ভেতরে থাকা জাদু নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কোনো কাজ না হলে একসময় মাসারি ওই বাচ্চা মমিটার দেহের কিছু অংশ তুলে নিয়ে সেটা গুঁড়ো করে পিয়াককে খাইয়ে দিতেই পিয়াক সাথে সাথেই জাদুর অংশটা বমি করে দেয়। এদিকে পুরনো মন্দিরে রিচুয়াল শুরু হয়ে গেছে। প্রিন্সিপাল তার মাথায় সেই অদ্ভুত দেখতে মূর্তিটার মুখোশটা পরে নেয় আর পানুরের উপর জোর জবরদস্তি শুরু করে। উপস্থিত কাল্টের সদস্যরা এই সময় তার উপর করা নির্যাতনকে উপভোগ করছিল আর পানুর আর প্রিন্সিপালের উপর ফুল ছিটিয়ে দিচ্ছিল। ঠিক এই সময়ে পুলিশ অফিসার তাদের থামাতে ফায়ার করলে তারা অস্ত্র হাতে পুলিশের দিকে তেড়ে আসে আর একজন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে জখম করে দিলে পুলিশ তাদের উপর সরাসরি গুলি চালায়। পরিস্থিতি নিজের দিকে আনতে প্রিন্সিপাল সেই অভিশপ্ত কাকের দলকে আহ্বান করে, কিন্তু কাকের দলগুলোর গায়ে আগুন লেগে যায় আর একে একে মাটিতে পড়ে যেতে থাকে, কারণ দূর থেকেই মাসারি পানুরকে সাহায্য করছিল। একসময় পিয়াকও সেখানে চলে আসে, কিন্তু পিয়াক প্রিন্সিপালের শক্তির সাথে পেরে উঠছিল না। পিয়াককে মারতেই যাবে, ঠিক তখন মাসারি সেই বাচ্চা মূর্তিটা আগুনে ফেলে দেয়। এতে প্রিন্সিপালের গায়ে আগুন লেগে যায়। তখন প্রিন্সিপাল সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল। পানুর তখন একটা বাঁশ দিয়ে প্রিন্সিপালকে মারতে গেলে সেটা পিয়াকের পেট ভেদ করে প্রিন্সিপালের পেটে ঢুকে যায়। এরপর পানুর প্রিন্সিপালের উপর বসে তার বুক চিরে হার্ট বের করে আনে। এ সময় সে পানুরকে বলে, যদি সে এমনটা করে তবে এই অভিশাপ মৃত্যু পর্যন্ত পানুরের সাথে থাকবে। তবুও পানুর হার্ট বের করে সেটা চিবিয়ে খেয়ে নেয়। এর কয়েক মাস পর দেখা যায় পিয়াক এখনো হাসপাতালে।
সেদিন পুলিশ অফিসার টম পিয়াকে হাসপাতালে নিয়ে এসেছিল, আর এখন সে অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে পানোরের কাছে গেলে পানোর পিয়াককে চিনতেই পারে না। সেদিন রিচুয়ালে সব শক্তি পানোর ফিরিয়ে দিলে তার ওই ঘটনা নিয়ে পরিচিত সকলের স্মৃতিও মুছে যায়। এর কয়েক বছর পর দেখা যায় পানোর আবার স্কুলে যাওয়া শুরু করেছে, আর পিয়াকও পানোরের তাকে ভুলে যাওয়াকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সবকিছু মেনেও নিয়েছে। কিন্তু একদিন ক্লাসে কিছু ছেলে মেয়ে শিক্ষকের কথা না শুনলে পানোরকে কিছু মন্ত্র পড়ে তাদের অভিশাপ দিতে দেখা যায়। অর্থাৎ পানোরকে সেই অশুভ শক্তি কখনো পুরোপুরি ছেড়েই যায়নি, আর এর সাথেই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যদি গল্পটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ, এমন এক্সপ্লেনেশন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।